ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। আপনারা দেখছেন এবং শুনছেন ঢাকা FM 90.4 এবং আমরা বরাবরের মতো চলে এসেছি আপনাদের জনপ্রিয় একটি কি বলবো অনুষ্ঠান, টিভি শো না, রেডিও শো না, আমরা চলে এসেছি ভালোবাসার বাংলাদেশ নিয়ে। এবং আমরা এখন সরাসরি চলে যাই আপনার গল্পে সৈনিক, আপনার কথা জানতে চাই। তার আগে আমি অনেক বেশি কৃতজ্ঞতা দেখাচ্ছি সৈনিক, আমার সুযোগ নাই যেভাবে আমাকে ঘিরে ফেলেছে এখানকার মাইক্রোফোন অ্যান্ড চেয়ার, নাহলে দাঁড়িয়ে সম্মান জানাতাম। অনেক কথা, অনেক কবিতা, অনেক নাটক। আপনি ক্যামেরাম্যান আমি জানি, আপনি বড় বড় ক্যামেরার পেছনে কাজ করেন, ক্যামেরা এবং টোটাল প্রোডাকশন তুলতে আপনি সহযোগী হিসেবে কাজ করেন। আমি জানি যে জীবিকা নির্বাহ করি আসলে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, বিভিন্ন যে রিয়েলিটি শো তো বেনসনের হেড মুজাদ্দুর আমার মনে পড়ে, সেটার পার্ট ছিলেন আপনি। কিন্তু সবকিছুকে ছাপিয়ে তুমি আমার ঘুম এই একটা গানই যথেষ্ট আপনাকে সারা জীবন বুকের মধ্যে আগলে রাখার জন্য। আরেক দফায় স্বাগত জানাচ্ছি অসম্ভব শ্রদ্ধা আর ভালোবাসার সাথে। আমি লাকি এনাফ রিয়েলি, এই একটা গান আমাকে অনেক পরিচিতি দিয়েছে। তো গানটার এই পরবর্তী লাইনগুলো হয়ে যাক। গানটা লিখেছেন সোহেল আরমান, রাইট? হ্যাঁ, গানটি লিখেছেন সোহেল আরমান আর আবরা টিপু কম্পোজিশন, ইব্রা টিপু আই এম সরি কম্পোজিশন, আর আপনার সিঙ্গিং আর গেয়েছিলাম আমি। ওকে, আমরা বরং এক লাইন বলছিল, আমরা গানটা একটু তাহলে একটু টাচ করে আসি। গান গাইতে হবে না? হ্যাঁ। অনেকদিন পর খালি গলায়। এই গানের বয়স কিন্তু আসলে গানটা রেকর্ডিং হয় 2001 সালে। এটা বেনসন অ্যান্ড হ্যাজে কম্পিটিশনে কম্পিট করি হচ্ছে 2004 সালে, আর অ্যালবাম আকারে রিলিজ হয় 2006 সালে। আজকে 2025-এ এসে আপনাদের এখানে গাইছি, তবু খালি গলায়। কি অদ্ভুত সুন্দর। চেষ্টা করছি। জি। তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না। তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না। তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না। তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না। তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না। ক্ষমা করবেন, আমি বহু কষ্টে আমার ঘাটটাকে লক করে রাখছি, বারবার মন চাচ্ছিল আই ওয়ান্ট টু শিক মাই হিয়ার। কি সুন্দর দেখায় নারীত্বর আসলে স্রষ্টার ক্যারিজম্যাটিক সৃষ্টির নাম। আর তখন যখন শাড়ি পরে এরকম সুন্দর মানুষ কেউ বসে, কি সুন্দর গানের গলা তোমার। আই এম রিয়েলি ব্লেসড। আমাদের ফ্রেমিং এর নতুন পার্ট হয়েছে ভালোবাসার বাংলাদেশের ক্যানভাসকে রাঙাতে। আমাদের অসম্ভব শ্রদ্ধা ভালোবাসার সাথে আজকে প্রথম ইনক্লুশন আমি শ্রদ্ধা এবং ভালোবাসা মহব্বতের সাথে স্বাগত জানাচ্ছি। এই যে বড় একটা লেগেসি 18-19 বছরের লাভ গুরুর, সেখানে অনেকেই কো অ্যাঙ্কার হিসাবে গ্রেসফুল প্রেজেন্স দিয়ে ধন্য করেছে আমাদের টিমকে। তোমার নতুন সংযোজন এবং খুবই এক্সাইটেড সামনের ক্যারিয়ারের জন্য এবং সামনের দিকে যাওয়ার। কত বছর হলো এই প্রোগ্রামে? প্রায় 18 বছর বিভিন্ন চ্যানেলে চলছে। এখানেই প্রায় আমি ব্যাক ইন 2014 টু টিল ডেট কন্টিনিউ। ওকে, কিন্তু লাভ গুরু বলা হয় কেন আপনাকে? বলেন না, আমি সাদা মনের প্রশ্ন করেছি। আচ্ছা, আমি এই কোশ্চেনের অ্যানসার আপনাকে লাভ গুরু আপনাকে শেষের দিকে আপনার স্টোরি বলার পর একদম ফিনিশিং এ আপনার দিকে আমি 3 মিনিট সময় দেব। আপনি র ভাবে, আমি যেন কাটা মুরগির মতো ছটফট করতে থাকি এমন ভাবে আমাকে ধরবেন। র কোশ্চেন। সো এটা দারুণ প্রাপ্তি। আমি এখন শ্রদ্ধার সাথে মানে স্মরণ করতেছি যারা যারা যাদের গ্রেসফুল প্রেজেন্স দিয়ে ভালোবাসার বাংলাদেশের ক্যানভাসকে রাঙিয়ে দিয়েছে। তিথি, আমি তুমি আমার ঘুম, আমি মানে এমনি নর্মালি বলবে তুমি আমার ঘুম, যার গায়ক হচ্ছে সৈনিক। ও যখন গানটা ধরলো ঠাস করে মাথা ঘুরছে, বাহ এত সুন্দর গানের গলার। আচ্ছা, আপনার ব্লেসড কিন্তু সৈনিক, আপনি তিথি, যাদের গলাতে এরকম চমৎকার সুর থাকে। তিথি, সত্যি আমি কৃতজ্ঞ তোমার প্রেজেন্সের কারণে। এট দ্য সেম টাইম তুমি যেভাবে শব্দ চয়ন করো, যেভাবে ডেলিভারি করার, স্রষ্টার কাছে কৃতজ্ঞতা যে খুবই ফুরসত নিয়ে তোমাকে বানিয়েছেন তিনি। আর আমরা জায়গাতে এই মাটি টাটি দিয়ে ঠাস ঠুস বানাই সব দিক দিতে যে একটু কাদামাটি পড়ে গেছে, যে কারণে কালারটা এরকম, নাহলে কিন্তু কালারটা এরকম ছিল না। এনিওয়ে, সরাসরি চলে যাচ্ছি গল্পে। সৈনিক, আপনার জীবনের গল্পটা আমি শুনতে চাই একটু ডিটেলে। আমার জীবনের গল্প অনেক বৈচিত্র্যময় এবং আমি আসলে সেলফ মেড ম্যান, এক কথায় যদি বলি। আসলে বাবা সরকারি চাকরির সুবাদে দেশের
বিভিন্ন জেলা শহরে আমাদেরকে থাকতে হয়েছে। বাবা সরকারি চাকরি করতেন, ডিস্ট্রিক্ট কমিশনার ছিলেন, তো বিভিন্ন কারণে সব জায়গায় আমার আপনারাই সেই লোক। আমি না যে পস পিপলরা থাকে কোথায়, ক্লাসি মানুষজন কোথায় থাকে? আমার স্কুলে যখন দেখতাম সেম টু মি, বেটে এরা গরিব আদমি, দুঃখী আদমি, গাড়ি থেকে এরা কারে নামে? আপনারাই তারা? না 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 not really. Okay, then. তখন থেকে আসলে একটু নিজেরাই নিজেকে তৈরি করেছি আর কি। ছোটবেলা থেকে খেলাঘর, বিভিন্ন সংগঠন করতাম, গান চর্চা করতাম। আমাদের ড্রয়িং রুমটাই ছিল থিয়েটার চর্চা বা কালচারাল মুভমেন্ট যা হয় রিহার্সাল টিহার্সাল। তো যখন 89-এ ঢাকায় চলে আসি, ঢাকায় চলে আসবার পরে আসলে তখন আমি রিয়েলি বুঝতে পারি যে আসলে আমার তো কিছু করা দরকার। বাবার পরিচয়ে তো আমি পরিচিত হতে চাই না, বা আমার তো কিছু করা দরকার। আমার কিসের ভালো লাগে, আমি তো নিজেকে নিজেই প্রশ্ন করি। এরকম করতে করতে যেহেতু আমার ছোটবেলা থেকেই জেলা শহরে থিয়েটার করা, গান করা, তো ঢাকা শহরে এসে আমি থিয়েটারে ইন্টারভিউ দেই। থিয়েটার মমতাজ স্যার যে গ্রুপে আছেন আর কি, থিয়েটার অরিজিনাল থিয়েটার। সামনে বাবার এরকম জৌলুসপূর্ণ লাইফস্টাইল দেখতেছেন, উনি যদি ডিস্ট্রিক্ট কমিশনার হন তাহলে ইউ ডিজার্ভ বড় একজন ডিপ্লোমা। জয়েন্ট সেক্রেটারি হয়েছিলেন, জয়েন্ট সেক্রেটারি, তারপর রিটায়ার করেছেন। আমাদেরকে 5 ভাইকে একটু কিছু ফুটু দিয়ে দিলেই আমরা অনেক কিছু করতে পারব। বাট আমরা ওদিক টানেনি আপনাকে? অন্যরকম ছিলেন। আপনাকে টানেনি এসব? না 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 কখনোই না। এই ট্রান্সফরমেশনটা লক্ষণীয়। এই 5 ভাই আমরা ঢাকা শহরেই থাকি। 4 ভাই আছে এখন। আমার ইমিডিয়েট বড়টা সে মানে হিজ নো মো 2006 জি, আপনি বলছিলেন যে ঢাকা আসলেন এবং নিজের মতো করে আবিষ্কার করার চেষ্টা তারপর করলেন। থিয়েটারে আমি জয়েন করলাম মানে কি, আমাকে তো নেওয়া হলো না। তখন আমি কেবল ম্যাট্রিক পাস করে এসেছি। আমার বোন চান্স পেল ওখানে, আমেলা আক্তার এলি, উনি থিয়েটার কর্মী। ওকে আনা নেওয়া করতে করতে আমি আবার বাজাতে পারি অনেক কিছু। আমি কোনো কিছু শিখিনি, কিন্তু আমি তবলা বাজাতে পারি, পিয়ানো বাজাতে পারি। তো ওখানে একটা 21শে ফেব্রুয়ারি প্রোগ্রাম, থিয়েটার পার্টিসিপেট করবে। যিনি তবলা বাজাবেন ওই বছরই উনি কোরিয়া চলে যাবেন শোয়ের আগের দিন। তো তবলা বাজাবে কে, এরকম গান। তখন আমার বোন বললো যে আমার মানে ভাই, ছোট ভাই, ও কিন্তু পারে। এই আমি ব্যাকডোর দিয়ে থিয়েটারে ঢোকার সাহস পেলাম। আমি বারান্দায় বসে থাকতাম বোনকে নিয়ে। তারপরে সেই সময় ছিল, কোন দলের সাথে ছিলেন? থিয়েটার। ও থিয়েটার। থিয়েটার তো একটাই ছিল, তারপর না ভেঙে নামগুলো রবীন্দ্র মজুমদারের তোপখানা হয়ে গেল। আসলে আরামবাগ বলতে চাচ্ছিলাম না আর কি, আরামবাগ বললে সবাই চেনে, থিয়েটার আরামবাগ মমতাজের। তো যাই হোক, এই আমি গান মানে তবলচি হিসাবে ঢুকলাম আর কি। বুঝতে পারছি। তো ওখান থেকেই নাটককে তো অনেক সময় দিতে হয়। আমাদের বিভিন্ন প্রোডাকশন ওরিয়েন্টেড কর্মশালা শিল্পকলা থেকে অফার করে, ওখানে গ্রুপ থেকে 2 জন করে যাবে। আমাদের নিজে কম্পিটিশন থাকতো, কীভাবে যাব। অনেকগুলোতে পার্টিসিপেট করি সফলতার সহিত। মাইম, তারপরে মেকআপ, লাইটিং, তারপরে অ্যাক্টিং, এগুলোতে সবগুলোতে পার্টিসিপেট করি সফলতার সহিত। তো একদিন হঠাৎ করে এই প্রফেশনে আসার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে ক্যামেরার পেছনে থিয়েটার থেকে 5 জন ছেলে মেয়েকে চাওয়া হলো একটা বিজ্ঞাপন চিত্রের ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসাবে। বাট তারা যেন একটু নাচতে আসতে পারে। তো আমরা তখন সাতঘাটের কানাকুড়ির নাম শুনেছেন নিশ্চয়ই, একটা খুব হিট প্রোডাকশন ছিল। ওটাতে আমাদের বগুড়া ইয়তকরের বাবু ভাই আমাদেরকে কোরিওগ্রাফি মানে করাতেন ওই নাটকে। তো আমরা একটু জানি আর কি, ছন্দ টন্ডগুলো একটু জানি। তো আমাদের ওই তখন আমাকে সিলেক্ট করা হলো একটা লুঙ্গির বিজ্ঞাপন। সো ফানি, একটা লুঙ্গির ইয়ে ধরে একসঙ্গে 1 2 3 4 লুঙ্গি জাস্ট এরকম করে তারপরে দ্যাটস ইট। আমি তো ডিপ ফোকাসে আছি আর কি। তো এটা খুব যত্নের সাথে, ভালোবাসার সাথে আমি এটা করলাম এবং আমার খুব ভালো লাগলো। যিনি ক্যামেরা চালাচ্ছেন মানে শ্রদ্ধেয় সমীর কুচারি, এই প্রথম ক্যামেরা প্রেমে পড়া, রাইট? হ্যাঁ, আমি একদম ক্যামেরা প্রেমে পড়ে
ভালোবেসে টার্গেট করে একজনের মতো হতে চেয়েছি। বাই দ্য ওয়ে, প্রেম বলাতে একটা কথা ব্লিঙ্ক করলো ব্রেনে, নিউরনে আমার 3 নম্বর তারে বাড়ি মারছে। সেটা হচ্ছে যে আমার দর্শক যারা থাকে আর যারা লিসেনার, এরা তো সবই এগুলো শুনতে ভালো লাগে, কিন্তু এদের মন আটকায় থাকে প্রেম আর ভালোবাসার কথায়। প্রথম কখন প্রেমে পড়লেন এবং ডিটেলে শুনতে চাই। আপনি আমার মতে মনে অনেক বেশি আবেগপ্রবণ মানুষ। আপনি আপনার ভাইয়ের কথা বলতে গিয়ে, হ্যাঁ, জাস্ট আমার একটু আওয়াজ ঝামেলা বলতে হয়। গিয়েও আপনার ভয়েস দেখলাম আমার টিল একটু ড্রপ হয়। বোঝা যাচ্ছে। একালিপ নেমে গেছিল নিচে। হ্যাঁ। So আমি শুনি কিভাবে প্রথম প্রেমে পড়া। আচ্ছা, আমার অবিশ্বাস্য হলেও সত্য, মিথ্যা বলাটা ঠিক হবে না, আমি আসলে প্রেমে পড়েছি অনেক। হুম, আমি প্রেমে পড়েছি অনেক, কিন্তু আমি জানান দিইনি কখনো কাউকে। আমি আমার মতো করে ভালো লাগাকে আমি ভালোবাসি, দ্যাটস ইট। এটা হচ্ছে ফার্স্ট। আর যখন প্রেম করার বয়স, তখন আমি আসলে ক্যামেরার ভালোবাসায় পড়ে গেছি, ক্যামেরার প্রেমে। সো এই সাউথ এশিয়ার সবচেয়ে বড় ডিপ্লোম্যাট এখন ধরা হয় জয়শঙ্করকে। এর চাইতেও ডিপ্লোম্যাটিক অ্যান্সার। একদমই তাই, আমি এটা বোঝা বলতে- যাচ্ছে যে আপনার লেগেসিতে আমি ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিলাম কিনা আমি জানি না, তবে আমি মিথ্যা বললাম না, তা তো ঠিক মিথ্যা। আছে, That is অ্যাকনলেজ। sure. কিন্তু সরাসরি এখন ওই ভালোবাসার গল্পে যেতে চাই, ওই যেটা এখনো ভালোবাসা আসলে আমার হয়নি। আফটার ম্যারিড আমি আমার ওয়াইফের প্রেমে পড়েছি। শুনি, তাহলে বাহ। একটু ডিটেলে শুনি। সেটা হচ্ছে ওনার সাথে পরিচয়, ওনার সাথে সম্পর্ক এটা একটা বর্তমান। অদ্ভুত বিষয়। ওই আমি তখন কাঠকয়লার ছবি নামে একটা ধারাবাহিক নাটকের শুটিং করছিলাম। সেই জায়গাটা হচ্ছিল সিলেটের লাক্কাতুরা থেকে আর একটু ডিপ, মানে ভেতরে। জি, এই বাংলা টেলিফিল্মের সবাই ছিল, মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবুটাও তখন ওই গ্রুপটা ছিল, চঞ্চল ছিল তখন, তোরা ইয়াং, আমি তো থিয়েটার কর্মী, সব একসঙ্গে। তো 2006 ওই সময়ই আমার ওই ভাই, ওর অ্যাকুস্টিক মেলোপ্লাস্টিক লিকুমিয়া ধরা পড়ে। উনি কি বড় ছিলেন? উনি কি বড় ছিলেন ভাইদের মধ্যে? আমার ইমিডিয়েট বড়, ইমিডিয়েট বড় ভাই। জাস্ট 2 বছরের বড়। জি, Unmarried পিঠাপিঠি ছিলাম। ভাই হ্যাঁ, একদম। এবং আমার শরীরে যত দাগ দেখবেন সব মারামারি করে একই বিছানা থাকতাম। একসাথে বড় হয়। আমার ঘুমানোর সময় পা নাড়ানোর অভ্যাস, আমার লাথি দিয়ে ফেলে দিত, ওই আনলার ইয়ে লেগে খুব হৃদয়তা ছিল। যাই হোক, তো সে তো চলে গেল। অনেক চেষ্টা করলাম, তখন ওই যে ইত্যাদি শুটিং শেরাটন হোটেলে হতো, জাদুঘরে হতো, ওখানে কাজ টাজ করে আবার যেতাম। ওই কাঠকয়লার ছবির ওই কাজটা করার সময় এরকম খুব এমার্জেন্সি হয়ে গেল, চলে আসলাম। আমার ভাই তো চলে গেল। চলে যাওয়ার পরে ওকে যখন আমরা কবরস্থ করলাম, আমার মা তখন একটা মেয়েকে পছন্দ করে। ফরচুনেটলি তার ভাই আমার বন্ধু, ব্যাচমেট। সেটা হচ্ছে নীলফামারী শহরে। আচ্ছা আমার নানা বাড়ি নীলফামারী। আচ্ছা। তো আমাকে বলেনি, তো আমি অনেক দিন পরে এরকম বলতেছে যে আমার মা শুটিংয়ে ফোন করতেছে, বাবা কি করিস? আমি তো কাজে। আচ্ছা ঠিক আছে, আমি রাতে ফোন দেবো। ঠিক আছে, শোন আমি তোর মা। আমি হ্যাঁ, কি হয়েছে মা? বলছে আমাকে একটা সত্য কথা বলবি। আমি চিন্তা করলাম যে আমি কোনো অন্যায় করলাম নাকি। তো বলতেছে যে আমি তোর মা, আমাকে সত্য কথা বল, তুই কি কোনো প্রেম করিস কিনা? স্ট্রেট ওয়ে বললাম না। তো দেখ ভালো করে ভেবে বল। না। তো আমা বলে আচ্ছা ঠিক আছে, কালকে আবার ফোন দিব। তো আমি তো ভুলে গেছি আমি শুটিংয়ে আছি, শুটিংয়ে কাজ টাজ করতেছি। পরের দিন আবার ফোন করে বলছে আচ্ছা তুই ভাবছিস কিছু? আমি বললাম না তো। তুই সত্যি বললি কি না মিথ্যা বললি? তুই মিথ্যা বলিস নি তো? প্রেম করছিস না তো? আমি বললাম না। কোনো ভালো লাগা, কোনো পছন্দ? আমি বললাম না না। তো যে আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে। গুড, ভেরি গুড। কার জন্য? তো কার জন্য? তোর জন্য। তো তখন তো ইমোশনালি যা হয় আর কি বললো। আমি বললাম দেখেন আম্মা, আপনি একটা মেয়ে দেখেছেন, ডেফিনেটলি আপনার পছন্দ, আপনি আমাকে জানেন, আমাকে জন্ম দিয়েছেন, আপনি আমার পালস জানেন। সো আপনি
যা ভেবেছেন নিশ্চয়ই আমার মঙ্গলের জন্য, আমি রাজি। কিন্তু আমার ছোট বোন ছিল একটা, তো যে ছোট বোনের বিয়ে না দিয়ে আমি বিয়ে করবো না। তো আমার ঠিক আছে, ব্যাস। তখন বন্ধু বান্ধব তো অনেক হয়ে গেছে, তখন দীপঙ্কর জাহাঙ্গীরনগর থেকে কেবল বের হবে নাকি ওর লাস্ট ব্যাচের, ওর একটা কাজ করে দিলাম, ক্যাথারসিস, ওর জীবনের প্রথম নাটক। মানে আমি ক্যামেরার কাজটা করেছিলাম। তখন দীপন, নেহাল কুরাইশি, তারপরে উজ্জ্বল, ওই যে মাসুদ হাসান উজ্জ্বল, তারপরে এই যে আজকের বিখ্যাত হাওয়া ছবির ডিরেক্টর সুমন, এরা সব মানে আমার বাসার ছাদে আড্ডা দিতাম। তখন তো আমি মোটামুটি আর্ন করি সবচেয়ে বেশি, বিজ্ঞাপনে কাজ করি, আর ওটা তো তখন কেবল। তো ওরা আবার আম্মার সঙ্গে এত যাওয়া আসা ছিল, আম্মা আবার তাদেরকে লাগাই দিয়েছে যে ইমিডিয়েট এই কাজটা সেরে ফেলতে হবে। তারপরে আমাকে তো বুঝালো সবাই, দীপন, নেহাল, সুমন, উজ্জ্বল, বল চলেন একদিন দেখতে যাই, দেখে আসবো, সমস্যা নেই তো। গেলাম, আম্মা তো আংটি টাংটি কিনে রাখছে, মানে সব প্রিপারেশন ছিল, আমাকে গিয়ে বিয়ে পড়া দিয়ে রেখে আসলো। এই আমি বিবাহিত হয়ে গেলাম। এই প্রথম আমি মেয়ে মানুষ বুঝলাম, মানুষই তো, আমার মধ্যে প্রেম আসলো। আর ইউ শিওর? ইয়েস। দুনিয়ার আবেগ কিন্তু আপনার ভিতরে। হ্যাঁ। আর ইউ শিওর যে প্রথম ইয়েস প্রেম কাছ থেকে দেখলেন? হ্যাঁ। ওকে, তারপর? এতটাই সত্য বলছি আমি। সো তারপর থেকে আসলে আমি আমার ওয়াইফের প্রেমেই পড়লাম। তখন সবচেয়ে বেশি আমার সমস্ত কিছু আমার ওয়াইফ কেন্দ্রিক হয়ে গেল। তো একটু ট্রান্সফরমেশনটা শুনি, আস্তে আস্তে বইয়ের পাতা উল্টান। আমরা মোটামুটি এক্সাইটেড আর কি। আস্তে আস্তে আপনার তো দেখা সাক্ষাৎ হলো, দেন বৈবাহিক সম্পর্কে গেলেন। আপনার মতো মানুষকে কোনো কারণ ছাড়াই কেউ ইমপ্রেসড করতে পারবে না। স্পেসিফিক কিছু ব্যাপার আপনাকে টাচ করে যাচ্ছে, আপনি ওই জিনিসগুলো আমাদের কাছে একটু আমাকে দয়া করে বলেন। যেমন আমি সবচেয়ে বেশি ভাগ্যবান কি জানেন? আমি কেন জিজ্ঞেস করছি জানেন? যে বিয়ে হওয়ার পর স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে ইনভেনশনের যে খেলা, একটার পর একটা পাতা উল্টাতে থাকে, এবং এটা যেন কখনো পুরান না হয়, তখনই মানুষ স্বপ্ন দেখতে পারে যে জীবনের শেষ লগ্নে এসে মনে হয় যে ওর সাথে যদি আর 2টা বেলা থাকতে পারতাম, আর তবেই সেপারেশন রেট কমে যাবে। ঢাকা শহরে 40 মিনিটস একটা করে সেপারেশন হয়। এই কারণে দয়া করে আপনি ওই পাতাগুলো উল্টান, ট্রান্সফরমেশনটা দেখি, ট্রাভেল করি। আমার সঙ্গে ফার্স্ট যেটা প্রফেশন নিয়ে কথা, আমি প্রথমে একদিন ডাইনিং টেবিলে জিজ্ঞাসা করছিলাম তাদের বাসায়, আমি কিন্তু তাকে এখন ঢাকায় নিয়ে আসিনি, 3 দিন থাকতে হয় নাকি। না, আপনি যদি বাসরঘরের প্রথম কথাটা বলতে চান, না সরাসরি চলে গেলেন ডাইনিং টেবিলে, চাইলে বলতে পারেন। প্রথম কথা তো ডেফিনেটলি আমি বলেছি আমার মতো করেই, যে আমি তো তোমাকে চিনি, তুমি আমাকে কি চিনো? হ্যাঁ ভাইয়ার বন্ধু, ইটস ওকে। তো আজকে থেকে তো আমরা তো বৈবাহিক সম্পর্ক আমাদের। তুমি কি জানো আমি কি করি? আমি মানে দাড়ি, সেমিকলন সবকিছু সহ বলছি। আচ্ছা হ্যাঁ জানি। আমার জায়গাটা কিন্তু খুব স্লিপারি, নানা রকম কটু কথা থাকতে পারে। তুমি কি আমার সম্বন্ধে কিছু জেনেছো বা তোমার ফ্যামিলি? বলছে না, জানা উচিত ছিল। তা বলছে সম্ভবত জানি, আমরা খোঁজ নেওয়া হয়েছে। গুড। তারপরে এইভাবে আমি মানে ছোট ছোট অনেক কিছু, ওই ডাইনিং টেবিলে ফার্স্ট আমাকে আমার ওয়াইফের নাম মেঘনা। মেঘনা কাজী ফারহানা ফিরোজা। তো ও প্রথম আমাকে ডাইনিং টেবিলে একদিন বলছে যে তোমার 4 দিন। আজ এ পর্যন্ত কত বছর? 19 বছর। নাম উচ্চারণে, হ্যাঁ নাম উচ্চারণ, আমরা যারা আপনারা ভিউয়ার্স আছেন, there is some point that আমি যাব ওইখানে, ওই জন্য নাম উচ্চারণ করতে গিয়ে হারায় যাচ্ছে, 10 বার মূর্ছা যাচ্ছে। হ্যাঁ আমি কাঁপছি। কাজী নির্দিষ্ট কারণ আছে। ফিরোজা মেঘনা। হ্যাঁ, নেশা কাটবার না কখনো, ঘোর কখনো কাটবার না। জি, তারপর কাজী ফারহানা ফিরোজা মেঘনা। She was gifted by the God for me. Really, I mean it. জি, প্লিজ কন্টিনিউ। তো তারপরে সে আমাকে মানে বলল যে তোমার নেক্সট শুটিং কবে?
আমি বললাম কেন দেখতে যাবা? ফার্স্ট কথা না, তোমার কাছে তুমি করবে, তুমি যে কাজটা করো নিশ্চয়ই প্রার্থনার মতোই করো। বললাম হ্যাঁ এক্স্যাক্টলি। তারপরে তো সময় চলে গেল কিছুদিন, আমি আমার মতো কাজ করি। সে আমার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমার যে সে আমার কাজটাকে রেসপেক্ট করে। আমরা কাজ নিয়ে কোনোদিন কোনো কথা বলিনি। বিভিন্ন ছবি করেছি, বিভিন্ন বিজ্ঞাপন করেছি, কতবার বলেছি চলো, যায় না, আমার ছেলেরাও যায় না এখন। কিন্তু বিলিফটা ছিল, ফেইথটা ছিল। এবং আজকের এই শোতে বসে আমি খুব গার্ডস নিয়ে বলছি কথাটা, টি.ডাব্লিউ. সৈনিক নামে যদি কোনো একটা কটু কথা কারো মুখে শুনে থাকেন, সেটা যদি প্রমাণ হয়, আমি তার সামনে I'll destroy myself. You will destroy yourself? Yeah. কত বছর মিডিয়াতে আপনি? 32 years gone. 32 2 years. years, oh 32 my years. god. ক্যামেরার পিছনে কাজ করা, বিজ্ঞাপন নির্মাতা, গায়ক, নির্মাতা almost হ্যাঁ 7-8টা তো করেইছি। এই জায়গাগুলো মানে হচ্ছে যে গ্ল্যামারাস ওয়ার্ল্ড, আশপাশে বহু মানুষ slippery. প্যাম্পার করার জন্য আশপাশে Yes. থাকে, বসেই থাকে। সে গার্ডস নিয়ে বলছে যে 32 বছরে একটা ছোট্ট ঘটনা আবিষ্কার হবে না যে Publicly বললাম। পাবলিকলি বলতেছে যে সৈনিকের নামে কন্ট্রোভার্সি হবে। In fact- whereas in other sense কয়েকটা নাম বললে আবার রুজু করার প্রয়োজন পড়ে, এত বেশি কন্ট্রোভার্সি হয়। একদম। এবং কিছু মানুষের কাছে কন্ট্রোভার্সি না হলে যেন স্টারডামই আসে না, সিচুয়েশনটা এমনটাও জানি। সো এই মানুষগুলোকে প্রমোট করা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে মিডিয়া সার্কিটে একদম। শুধু যে এইসব কিছু হচ্ছে। যেমন ইন ভেরি রিসেন্ট এইজ আমার খুব ক্লোজ কলিগ, অনেক দিন আমরা একসাথে কাজ করেছি, নুসরাত ফারিয়া, তাকে সামহাও কোনো একটা ঘটনার প্রেক্ষিতে অ্যারেস্ট করা হয়েছে। আমি সত্যি সমব্যথী। আমি বিশ্বাস করি যে ওর আগে পিছে এমন কোনো ঘটনা নাই যে তাকে অ্যারেস্ট করার প্রয়োজন পড়তে পারে। কিন্তু এই যে বললাম, স্টারডাম বা এই মিডিয়া সার্কিটের পার্সোনালদেরকে কিছু মানুষ এতখানি বিষিয়ে দিয়েছে যে মানুষ চাইলে এই ধরনের স্টেপ নিতে পারে, এবং স্টেপ নিলে সাধারণ মানুষ কোনো কিছু বিবেচনা ছাড়াই ওদের ব্যাপারে জাজমেন্টাল হয় এবং খুব কটু কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু সেখানে এই ধরনের মানুষের কিন্তু আছে যারা স্রোতের বিপরীতে সাঁতার কাটে। সৈনিক যেমন ভেরি কনফিডেন্টলি অন স্ক্রিন বলতেছে যে গত 32 বছরে একটা ছোট ঘটনা আমার বিরুদ্ধে পাওয়া যাবে না। সৈনিক এটার পেছনে নির্দিষ্ট আমার মনে কিছু কারণ আছে। সেটা হচ্ছে একেবারে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে নো দাই সেলফ আর কি। ওকে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষার থেকেও আসলে পারিবারিক শিক্ষাটা একটা বড় মূল্যবোধটা কাজে দিয়েছে। এক্স্যাক্টলি। মোহনা নামে এক মানবীকে চিনি, তার সাথে আপনার কেমিস্ট্রিটা আমরা শুনতেছিলাম, ওইটার কন্টিনিউ। মেঘনা পাপ করার জন্য না কিন্তু ঘটনা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে আমাদের যতটুকু না ঘটে এটা আমাদের নিজের দোষেও ঘটে। আমাকে এটা মানে বুঝতে হবে যে আমি স্লিপারি জায়গায় কাজ করছি, যে কোনো সময় আমার যে কোনো কিছু হতে পারে। আর আমি জানি না এভাবে বলবে কিনা কেউ, বলে ফেলেন, সব সুযোগ নিতে নেই। জীবনে বহুত সুযোগ আসবে, আমার জীবনে যে আসেনি তা না, সব সুযোগ নিতে নেই। সব থেকে দামি কথা শুনলাম আজকে। কখনো না, সুযোগ রেখে দিবেন, দূরে পায়ে ঠেলে দিবেন, মানে না বলতে আসতেই হবে। থাকবে সুযোগ। নিতেও জানতে হবে। আমার একটা গান আছে, নিতেও যে জানতে হয়, শেখনি তা। আমরা যারা তাড়াহুড়োয় ফেলে গেলে ভালোবাসার এই দুপুরটা। বাহ। সো নিতে জানতে হবে। তো যাই হোক, মেঘনার প্রসঙ্গে বোঝা যেত। মেঘনা ডাইনিং টেবিলে ছিলাম আমরা। গেলাম ডাইনিং টেবিল থেকে অনেক দূরে আসছি আমরা। এনিওয়েজ, উনি বিশ্বাস করেন আপনার কাজ আপনি করতেছেন, এবং আপনি কনফিডেন্টলি একটা কথা অ্যাকনলেজ করলেন করতে, এবং আমাকে অনেক হেল্প করতে। আমার স্বাভাবিকভাবে মানে এজ এ, আসলে ওকে তো আমি ওয়াইফ ভাবতাম না, সিরিয়াসলি মানুষ ভাবতাম, আমি ওয়াইফ ভাবতাম না কখনই। ও আমার জন্য যা করেছে, ও যখন অসুস্থ ছিল তার থেকে আমি 3 গুণ বেশি করার চেষ্টা করেছি। একটু শুনি, একটু ডিটেলে যাই। কত ডিটেলে যাব, মানে নিতে পারবেন না। যতটুকু ফিল্টার করে বলা সম্ভব। না ফিল্টার ছাড়াই আমি যা বলবো আপনি নিতে পারবেন। নিতে জানতে নিতে পারবো, কারণ আমি জানি না। আপনাকে আরেকটা কথা ক্যাটেগরির একটা কথা বলি। আমার মনে হয় এই স্টুডিও সেই স্টুডিও যেখানে সর্বোচ্চ চোখে পানি পড়ছে বাংলাদেশে। আমি হলপ করে বলতে পারি যে দীর্ঘ নিঃশ্বাস এবং
চোখের পানির জন্য যদি ইথার ভারী হয়ে থাকে কোন স্টুডিও, সেটা হচ্ছে সেটা ভালোবাসার বাংলাদেশ। হ্যাঁ, আমাদের এত চমৎকার কেমিস্ট্রি ছিল, জি, এত বলতে কিছু থাকেন। ছিল, আমাদের পরপর 3টা মিসক্যারেজ হয়ে যায়। হ্যাঁ, একটা মিসক্যারেজের সময় আমি ছিলাম না, আমি ইউএসএতে ছিলাম। একটা মিসক্যারেজের সময় আমি মেবি, তখন আমি লন্ডনে জব করি, লন্ডন এটিএনে। একটা মিসক্যারেজের সময় আমি তার হাত ধরেছিলাম, ওয়াশের সময় ছিলাম। তারপরে ওর ফাইনালি তার ক্যান্সার ধরা পড়লো। আমাদের দুটো ছেলে হলো, কোলাহল কলরব। বড়টার নাম কোলাহল, ছোটটার নাম কলরব। 12 বছর হয়ে গেছে আমার বড় ছেলের। এবং মাঝখানে তো কাজ করি, গান করি, অনেক কোইন্সিডেন্স হয়, অনেক অফার আসে, অনেক মিথ্যের সাথে চলি। আমার পাশে সিটে বসে আমি ফ্লাই করছি, মানে অস্ট্রেলিয়া যাচ্ছি, ট্রানজিটে এক মেয়ে বলতেছে তুমি আমার ঘুম, তার ফিয়ান্সের লেখা, আমি শুনতেছি। আমার গান গাচ্ছে, বলছে এটা অর্ণব গাচ্ছে, মানে অর্ণবের গান। তারপর আরেকটা প্রোগ্রাম বলছে হৃদয় খানের গান। বহুত কিছু আছে। দেন এগুলো আমি নিতাম না। তারপরে তো ফাইনালি আমার ওয়াইফ 8 বছর, তাকে নিয়ে অনেক যুদ্ধ করলাম। বাই দিস টাইম আমার, মানে আমি মিডিয়াতে অনেক স্ট্যাবলিশড, অনেক। আমার মনে হয় যে, জানি না এভাবে বলছি যে কবে বলা হবে বা বলা আদৌ হতো কি না জানি না। আমাদের সময়ে মানে সময় আমরা যাদেরকে পেয়েছি, যাদের, আমি কিন্তু অশিক্ষিত ক্যামেরাম্যান, আমার কোনো ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড নেই। বলছিলেন এটা। ভালো লাগা, ভালোবাসা, এবং সমীর কুশারি যে বললাম যে লুঙ্গির বিজ্ঞাপন, ওনাকে দেখে আমি টার্গেট করেছি যে আমি ক্যামেরাম্যান হব, এবং ওনার পিছিয়ে পিছিয়ে ঘুরেছি, বাজার করে দিয়েছি। উনি ক্যামেরার শুটিংয়ের পর, এর পরের প্রসেসটা কি ওটা দেখার জন্য মাসের পর মাস ওনার পিছিয়ে পিছিয়ে গিয়ে ইজুতে কাজ করেছি, ওই যে ধানমন্ডি, ওখানে কাজ করতে করতে আস্তে 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 ক্যামেরায় শুরু করছি। আচ্ছা, গেল তো এই কাজ করতে গিয়ে আমি অ্যাসিস্ট করেছি অনেক অনেক গুণী মানুষের সঙ্গে, এটাও প্রয়োজন আছে। জি। এবং আম লাকি এনাফ, সমীর কুশারি, মিশুক মনির স্যার, রফিকুল বাড়ি চৌধুরী, এনাদের অনেক কাজের আমি অ্যাসিস্ট করেছি। পরবর্তীতে আমি নিজেই একটা প্রতিষ্ঠান করি, স্যান্ডব্যাগ, নাম শুনে থাকবেন হয়তো। স্যান্ডব্যাগ বাংলাদেশের সবচেয়ে বড় বিগ ইনভেস্টার, 35mm ক্যামেরা আমাদের, ওটা চেয়ারম্যান আমি। কি ধরনের পাগল, কি ধরনের ভালোবাসা, কি ধরনের প্যাশনেট হলে নিজের ফ্ল্যাট বিক্রি করে ক্যামেরা কেনে মানুষ। আমি আমার বনানীর ফ্ল্যাট বিক্রি করে ক্যামেরা কিনছি। রাশেদ জামানের নাম শুনেছেন মনে হয়, আয়নাবাজির ক্যামেরাম্যান, আচ্ছা, হাওয়ার ক্যামেরাম্যান, খসরু। জি জি। আমরা এই কয়জন পাগল, খসরু আমি নিহাল করেছি, তারপরে রাশেদ জামান, পিপলু আর খান, তারপরে হচ্ছে কিসলু ভাই, এই 6 জন মিলে আমরা স্যান্ডব্যাগ করলাম। আমার বাড়ি টাড়ি সব বিক্রি করে দিয়ে। খসরু ভাই আপনারা কি সমসাময়িক? হ্যাঁ। আচ্ছা, তারপর খসরু আমার থেকে, জানি না, ওর সঙ্গে আমার পরিচয় হচ্ছে এই তারেক ভাইয়ের ওখানে, ক্যাথরিন মাসুদের ওখানে, তখন ছিল লালমাটিয়া, এটা কি বলে, খুব আড্ডা হতো আমাদের ওখানে পেয়েছি আমি ওকে। আর ইটিভি যখন আসবে তখন ইন্ডিয়ান ডিওপি প্রডিউসার ওরা এসেছিল, ওরা আমাদের তখন হায়ার করেছিল। আচ্ছা। আর খসরু তখন আসলে সাউন্ডের একটা মাইক্রোফোনের, ওই যে আমাদের পোডিয়ামে যে মাইক্রোফোন থাকে, ওটা নিয়ে গিয়েছিল অ্যাজ এ সাউন্ডের লোক হিসাবে। ওখানে ফার্স্ট পরিচয়। বুঝতে পারছি। আমরা সাউন্ডে কাজ করতে, ভাবির কথা শুনতেছিলাম, আপনি বললেন যে ফেজগুলো একদম নেক টু নেক যাচ্ছে, আপনার ক্যারিয়ার উত্থান পতন, এবং সেই সাথে ভাবির ক্যান্সার ধরা পড়া, 8 বছরের স্ট্রাগল। ওটা মাঝখানেই মানে আমি মানে একটু
বোঝানোর জন্যই ওই প্রসঙ্গে গেলাম যে আমি আর্ন করেছি অনেক, জি, অনেক, আবার চেষ্টাও করেছি কমিটমেন্টের জায়গা থেকে, যে অ্যাজ এ ক্যামেরাম্যান আমি যেটা ফিল করেছি মাঠে, আগে 35 ক্যামেরা চালাতে হলে, ক্যামেরা লুক থ্রো করতে হলে মিষ্টি খাওয়াতে হতো, সিলি বিষয়, হ্যাঁ, মানে তো আমি 50 লেন্স লাগাইছি, লোক সরাচ্ছে ওইদিকে। লেন্স সম্বন্ধে তো আমার টিম মেম্বারকে জানতে হবে, ডিরেক্টর বেসিকটা জানতে হবে, একদমই তাই। যে পরের শটটা আমার হচ্ছে 35-এ, সো বুঝতে পারবে। হ্যাঁ, এইসব করে তখন আমরা ক্যামেরাটা আমরা কিনলাম। এনিওয়েজ ওটা আমাকে ব্যাকআপ দিল। এই স্যান্ডব্যাগ, ফ্ল্যাট সব আমি ক্লোজ করে দিলাম, মানে সব ভালোবাসা, ভালো লাগা সব শুধু মেঘনার জন্য। ওর তো ক্যান্সার ধরা পড়লো, ধরা পড়ার পরে বোম্বেতে 1 বছর থাকতে হলো ওখানে। শুধু আমি আর সে। বিশাল খরচ। বিশাল মানে anyways, অনেক খরচ। আমার 1 ফ্লোরে 2টো ফ্ল্যাট ছিল, প্লাস আর কিছু ছিল, যাই হোক। মাঝখানে ও ভালো হয়ে গেল, ওর অপারেটর হয়ে গেল, কেমো নেওয়া শুরু হয়ে গেল, এবং এটা মানে একটা কন্টিনিউয়াস প্রসেস। মাঝখানে আমার কিডনি ট্রান্সপ্লান্ট করলাম। কার? আমার। সো ওই কিডনি ট্রান্সপ্লান্টটাও আসলে, কিডনিটাও নষ্ট হয়েছে আসলে এই প্রফেশনের কারণেই। আমরা এমন ভালোবাসা, এমন প্রডিউসার বাঁচানো আন্দোলনে কাজ করি, নিজের শরীর, নিজের খাওয়া, নিজের নেওয়া শুধু ভালোবাসার কারণেই ভুলে থাকতাম। এখনো তাই করি, আসলে স্বভাব খারাপ। তো আবিষ্কার হয় আসলে আমার অনিয়ম, অনিদ্রা, জার্নি সব কিছু মিলিয়ে আমার কিডনি ট্রান্সফার করতেই হবে। দেন মাঝখানে আমি 5 বছর হয়ে গেল, ঠিক 5 বছর 2 মাস 3 মাস দিল্লিতে গিয়ে ট্রান্সফার করলাম। আর মেঘনা তখন সুস্থ। হঠাৎ করে 2022-এ আবার তার কামব্যাক করলো 0.7% ক্যান্সার জীবন। হ্যাঁ, ঠিক নাম্বার 5 আচ্ছা, মাঝখানে। তো আমরা তো টেনশনে পড়ে গেলাম। ডক্টর সুরেশ আদবানির নাম শুনেছেন, পদ্মভূষণ পেয়েছিল, উনি ওনার আন্ডারে ছিল। ওনার কাছে তখন গেলাম। আবার মুম্বাই টাটাতে নাকি? টাটাতে, হ্যাঁ। ওকে। না, টাটাতে আমি পাইনি আসলে শিডিউল। আচ্ছা, আমি আলাদা, আমি মানে শেখ হচ্ছে আমার আসলে না, বুঝতে পারছি। টোটালি অলরাইট। আসলে আমরা অনেক আবেগঘন একটা পরিবেশে আসলে, মানে দেখতে এত মানে ভালো নাও লাগতে পারে। একটু পানি খাই। প্লিজ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এবং শুনছিলেন এবং এখনো দেখবেন এবং শুনবেন শুধুমাত্র ঢাকা FM 90.4-এ আমাদের ভালোবাসার, ভালো লাগার অনুষ্ঠান ভালোবাসার বাংলাদেশ। এবং আমাদের গেস্ট হিসেবে আছেন কিন্তু আজকে TW সৈনিক, এবং আমরা তার কি বলবো, তার জীবনের আদ্য পান্ত সবকিছু আসলে আমাদের একটা সময় আসলে বেঁধে দেওয়াটা কঠিন তাকে জানার জন্য, তবু যতটুকু সম্ভব আমরা জানার চেষ্টা করছি। আর আপনারা যারা সাথে আছেন তারা যুক্ত হয়ে যান এবং আমাদেরকে আপনাদের কোনো মতামত বা যে কোনো ভালো লাগা বা ভালোবাসার গল্প পাঠাতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন 01841904904 এই নম্বরে। এছাড়া যারা আমাদেরকে দেখতে চান, যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন না, তারা চলে যেতে পারেন facebook.com/ilovedhakafm এবং আমাদের ইউটিউব চ্যানেল ঢাকা FM 90.4-এ। সো চলে যাচ্ছি। একদমই তাই। এবং স্পন্টেনিয়াস তো বটে। সেই সাথে আরেকটা কথা বলে রাখি, আমি যতই বলি যে ছেলে বা যে মেয়েরা এখন ক্যামেরার মাধ্যমে আমাদের উপরে এই ফ্রেমে ভালোবাসার বাংলাদেশে চোখ রেখেছে, যতই বলি আর না বলি, চোখ এক জায়গাতেই আছে, কানটা হয়তো আমাদের দিকে মাঝে সাঝে দয়া পরবশ হয়ে শিফট করতেছে। ইট কুড বি লভগুরু এতেশাম অথবা সৈনিক। আমিও আমার ভোটটা দিলাম আপনার। এবং চোখ এক জায়গাতেই শিফট হয়ে আছে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং চোখটা এমন ভাবে, শুধু ক্লোজ শট নিলে ভালো হয়, এমন ভাবে শিফট হয়ে আছে, কারণ 2 চোখে যে পায়েসের স্বাদটা পাচ্ছে ওর মুখের দিকে তাকালে, এ স্বাদ হয়তো কেউ নষ্ট করতে চাইবে না। আর
এক্ষেত্রে কোনোভাবে আত্মকেন্দ্রিক হওয়া যাবে না। আপনি যে পায়েসের স্বাদ চোখে পাচ্ছেন, যে স্নিগ্ধতা আপনার চোখটাকে দারুণ এক পরশ বলিয়ে দিচ্ছে, আপনি তো চান যে আপনার ফ্রেন্ড ওই সেই ভালো লাগাটাকে এক্সপ্লোর করুক। তার জন্য কি করতে হবে? শেয়ার করতে হবে, লাইক কমেন্ট করতে হবে, এনগেজমেন্ট বাড়াতে হবে। তবেই না তিথি খুশি হয়ে দয়া পরবশ হয়ে ভালোবাসা বাংলাদেশে ক্যানভাসে আসবে। একদমই কিন্তু তাই, নাহলে কিন্তু আর আসবে না, তাই তো? একদম না না না, গুরু যতদিন আছে আমি তো থাকবোই। আর আপনারা কিন্তু বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবেন। আর 2 লাইন কথা আমি আসলে বলতে চাই। হাই ভালোবাসা, তোমার জন্য কত কিছু হয়ে গেল এই জীবনে। তবু ভালোবাসা, তুমি কি আসলে? তুমি কি আসতে পেরেছিলে, নাকি আসতে যাচ্ছ, নাকি আসবে না বলে মন খারাপ করে রয়েছো? না, ভালোবাসা সব সময় শুধু একজন মানুষকে ঘিরে নয়। ভালোবাসা যেন থাকে আমাদের কাজে, আমাদের চাহনিতে, আমাদের বলায়, আমাদের বসায়, আমাদের দাঁড়ানোতে, যে কোনো কাজেই যেন ভালোবাসা থাকে। তাহলেই কিন্তু ভালোবাসার বাংলাদেশ আসলে গড়ে উঠবে। কিন্তু এখন আমরা চলে যাব একদম ডিরেক্ট তাদের ভালোবাসার গল্পে। একদমই তাই। এবং সেই সাথে আরেক দফা বলে রাখি, থ্যাঙ্কস টু ভালোবাসার বাংলাদেশের টিমকে, ঢাকা FM 90.4কে, এইরকম গ্রেসফুল পাবলিটায় এই মেয়েটিকে ভালোবাসা বাংলাদেশ টিমে ইনক্লুড করবার জন্য। আমরা গল্পে যেতে চাই সৈনিক, এবং গল্পের আমরা ওই ফেজটাতে ছিলাম। আপনার তো ট্রান্সপ্লান্টেশন প্রায় 5 বছর 3 মাস হয়ে গেছে, কিডনি ট্রান্সপ্লান্টেশন। আমি 2 বার করেছি আসলে, মাঝখানে স্কিপ করে গেছি। 2009-এ আমি লেফট কিডনি ফেলে দিয়েছিলাম। আচ্ছা, এনিওয়েজ, তো ভাবির কথা বলতেছিলেন 0.7। হ্যাঁ, 0.7 কামব্যাক করলো 2022। ক্যান্সার আবার কামব্যাক করতেছে, আপনি আবার যাচ্ছেন বোম্বে। হ্যাঁ, ওকে। ওনাকে দেখিয়ে নিয়ে আসলাম, সেখানে বোন স্ক্যান করলো, করার পরে আবার রেডিওথেরাপি শুরু করে করে আবারও স্ট্রাগল লাইফ, চেষ্টা করছি। এবং এটা খুবই পেনফুল। তার কোলন ক্যান্সার ছিল, শি ওয়াজ ক্যারিং কোলোস্টমি ব্যাগ, সবসময় ক্যারি করতো। সব কিছু দেখভাল আমি করতাম, সমস্ত কিছু। তার অসুস্থতা, শারীরিক অসুস্থতা, ব্যাক চেঞ্জ, যা 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 লাগে সবই আমি করতাম। রান্না বান্না যা হয় আর কি, শুনি বল। তো ওগুলো সব কিছুই করতাম। করে 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 আমি কখনো ভাবিনি মানে ক্যান্সার রোগ ভালো হবে না বা হয় না। আমার কেন জানি বিশ্বাস ছিল যে ডেফিনেটলি এত চেষ্টা করতেছি, কোনো কমতি বা কোনো গাফিলতি নেই, অসততা নেই, খারাপভাবে চাওয়া নেই, মন থেকে চাওয়া। নিশ্চয়ই আল্লাহ মুখ ফিরে চাইবেন আর কি। তো ফাইনালি হি ইজ নো মোর। 1 বছর আজকে 1 এপ্রিলে 1 বছর হয়েছে। আজ এটা মে, মানে 1 বছর 40-42 দিনের মতো হলো আর কি। আল্লাহ তার আমাকে যে গিফটটা দিয়েছিল আমি ধরে রাখতে পারিনি, নিয়ে গেছে। এই পর্যন্ত আর কি। আমি ভালোবাসা, মানে আমার কাছে ভালোবাসা এতটুকুই। আমি যে মন দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করেছি, আসলে এটাই আমার ভালোবাসা। আমি এভাবেই ভালোবাসতে জেনেছি, এটাকে আমার ভালোবাসা মনে হয়েছে। যে একজন মানুষ একটা মানুষকে যদি সুস্থ করতে পারে তার ভালোবাসা দিয়ে, এর থেকে বড় ভালোবাসা আর হতে পারে না। এটা আমার অ্যাঙ্গেলে বা আমার সিচুয়েশনে। আর আসলে ওকে পাই নাই, আর মানে ও নাই, এটাই সব। বাচ্চা দুটোর বয়স কার কত? আমার ছেলের বয়স 12+, বড়টা কোলাহল, আর ছোটটার নাম হচ্ছে কলরব, ও হচ্ছে 10+। এখন ওরা ভালো আছে। মেঘনাকে মনে পড়ে ভীষণ, প্রতিদিন মনে পড়ে। আমার ছোট ছেলে এখনো মানে ঘুমের মধ্যে আমাকে বলে, বাবা পিঠ খুল যাচ্ছে। ও আবার চুলকাতে বলতে পারে না, খুল যাচ্ছে। হ্যাঁ, পানি পিসাবা লাগছে, এরকম আর কি। ও বলে, বাবা পানি পিপাসা লাগে। ও মাঝে মাঝে ভুল করে, আমাকে মা বলে জড়ায় ধরে। আমি মানে এখনো আমরা একসঙ্গেই আছি এবং থাকবো। হয়তো সেই অবয়বটা নেই, কিন্তু মানুষটা
এটা একটা ফিল। সৈনিক এরকম একজন মানুষ যে শুধু ভালোবাসা না, আমি আসলে জীবন যুদ্ধের সৈনিকও বলতে পারবো। হ্যাঁ, আমি একদম আসলেই তাই। আমি যে ধরনের ফেজ শুনতেছি, হ্যাঁ। ও মাঝখানে আবার করোনাতে আমার বাবা মা দুজনকেই আমি হারিয়েছি ওই অল্প শর্ট স্পেন টাইমের মধ্যে, এই সময়ের মধ্যে। এবং আমার বাবা আমাকেই কিন্তু জোর করে বলে গিয়েছিল যে তুমি ট্রান্সপ্লান্টটা করিয়ে ফেলো। এরই মধ্যে সবকিছু ঘটে গেল, সব দ্রুত। মানে আমি যে জিনিসটা জানার জন্য আমারও কথা হারায় যায় মাঝে মাঝে। হ্যাঁ, এটা স্বাভাবিক আসলে। Come on. না, ইউ আর ফাইটার। Yes, I have to. Miles to go before I sleep. আমার 2 সন্তান নিয়ে এখন আমার একমাত্র শক্তি। আমি নিজেকে উৎসর্গ করছি আমার সন্তানের জন্য। সৈনিক, একটা মানুষ যখন একটা মানুষকে শুধু ভালোবাসে না, একদম স্পর্শ করে নেয় দুজনের মানে রুহানি ওই জায়গাগুলোকে, কেমনে মিস করে তারা যখন আলাদা হয়ে যায়? বা Miss কিভাবে করার ধরনটা কেমন থাকে? মানে কিভাবে থাকতে পারে, এটাই একটা এটা আসলে আশ্চর্য। ওই যে রকম ফের আছে তো। আমি আমার মতো করে আমার তো শুধু ভেবে প্রেম কাঁদি। ভালোবাসা মনে হয়নি, এর বিয়ন্ড কিছু মনে হয়েছে এই সম্পর্কটার মধ্যে। আমি হয়তো আমার মতো করে ভেবে কাঁদি বা হাসি। মেঘনা কিভাবে ফিরে ফিরে আসে একটু শুনি। আমি অনেস্টলি আমি জানি না। এতদিনে আমি মেঘনাকে একদিন স্বপ্নে দেখছি, মানে তা খুবই কম টাইম। ড্রয়িং রুমের সোফা এসে বসে আছে, আমি বাচ্চাদের রেডি করছি, অ্যাজ ইউজুয়াল লাইফ। আমার যা ভোর 6:20 উঠি, আমি নিজে ব্রাশ টাশ করে বাচ্চাদের খাবার রান্না করি, মানে ব্রেকফাস্ট খাওয়াই, টিফিন বক্স ভরি, ব্যাগের মধ্যে গাড়ি বের করি, ওদেরকে স্কুলে দিয়ে এসে আবার রান্না করি, আবার নিয়ে আসি, খাওয়াই। এই তো আমি কি মনে করে জানো, বাচ্চাদের সাজাচ্ছি, আমি দেখতেছি। হ্যাঁ, সোফার মধ্যে বসা, তাই? হ্যাঁ, স্পষ্ট দেখছি আমি। তো বলছে যে চুলাই কি? চুলাই কি? হ্যাঁ, চুলাই কি? আমি বললাম যে চুলাই কি যেন দিয়ে আসলাম না, চুলাই তো কিছু নাই। তো বলছে দেখো। তো গিয়ে দেখি আমি আমার জন্য যে চাটা, মানে গরম পানিটা ছিল ওটা শুকায় গেছে, মানে ডেকচিটা বার্ন হবে আর কি, এই অবস্থা। তো আমি এটা বন্ধ টন্ধ করে এসে দেখি, আচ্ছা বাবা মেঘনা, আমি মেঘনার নাম বলে ওদের দিকে তাকায় বলতেছি কই গেল, মানে একদম স্পষ্ট দেখে। তো আমি কিছু বলতেও পারলাম না, জিজ্ঞাসাও করতে পারলাম না, খালি বললো যে ও বোধহয় ডেকচিটা পুড়ে যাবে বলে মানে এসছিল, যেটা বন্ধ করো। এই মেসমারাইজিং ব্যাপার আসলে এটা। মানে অদ্ভুত না? খুব অদ্ভুত এবং অবিশ্বাস্য হলেও এটা যারা এক্সপেরিয়েন্স করে, আমার মনে হয় তারা ছাড়া আসলে এটার অনুভূতি কেউ ব্যাখ্যা করতে আমি পারবে না। তবে একটা জিনিস, আমি প্রতিদিন মেঘনার স্মেল নিয়ে ঘুমাই। ওফ, আমি জানি না, আমার বেডশিট চেঞ্জ, বালিশের কাভার চেঞ্জ, কোল বালিশের কাভার চেঞ্জ, বাচ্চাদের গায়ের গেঞ্জিটাও চেঞ্জ, কিন্তু আমি ইউর স্মেলিং। মেঘনার স্মেলে আমার ঘুম আসে। স্পষ্ট তো পান আপনি স্মেল? গত রাত্রেও পাইছি। না, আমি লিটারালি আমার গুজবাম্প হচ্ছে আসলে কথাটা শুনে। অদ্ভুত। এবং আমার মনে হয় দর্শকরা এটা নিয়ে ভাববে। এবং ফিল এটা ফিল করি কি বেশি, আমি তো ফিল তেমন ভাবে করি না, জানি না। আমি নাকি 2 সপ্তাহ মিলেমিশে একাকার হয়ে গেছে, হয়তো যাকে মনে করার আর প্রয়োজন পড়ে না। আসলে অ্যাবসলিউট বিউটি তো সম্ভব না। আবার অ্যাবসলিউট বিউটি শব্দটা আসলো কেন? ইট কুড বি হ্যাপেন, বা এরকম ভেবেছে কেউ, হয়তো হয়েওছে, বর্ণনা করতে পারেনি, একদম। যার কারণে লিখিত, পঠিত বা উচ্চারিত হয়নি। True. হতে পারে কত রকম কত কিছু। তো আমার কি যেন হয়, এই যেমন আমি কথা বলতেছি, আই ফিল কি বলা হয়, শিভারিং, পাম্পি আর কি, মানে বেশ হার্টবিট বেড়ে যাচ্ছে আমার। যখনই আমি মেঘনা সম্বন্ধে কথা বলতেছি,
দম বন্ধ লাগে। এবং দ্যাট ইজ ট্রু, দেখতেই তো পাচ্ছি। দ্যাট ইজ ট্রু। আমি জানি না দর্শকরা ঠিক কতটুকু দেখতে পাচ্ছেন, আবার পানি আমরা খেয়ে একটু। অবশ্যই আমরা কিন্তু বুঝতে পারছি, আমরা কিন্তু সেটা ফিল করতে পারছি আরো বেশি, যেহেতু গুরু কাছে বসে আছেন উনি আরো বেশি ফিল করতে পারছেন। ভাই কি আমি একটা কথা বলতে চাই, বলুন? মানে একটু ব্রেথ নিতে চাই। আচ্ছা, আপনি লাভ গুরু মানে কি? মানে আপনি লাভ গুরু কেন? আপনাকে লাভ গুরু বলে কেন? আমার জীবনে আপনি কোন মানে ঐশ্বরিক বা কোন পাঠশালায় লেখাপড়া করি? লাভ গুরু কেন আপনি বলেন তো, কেন বলে আপনাকে? সাদা মনের প্রশ্ন। আমার জন্য সবচাইতে বিব্রতকর সম্বোধনের নাম হচ্ছে এই লাভ গুরু। কিন্তু আপনার তো মনে হয় ভালো লাগে না, শুনতে। না, আমাদের Facial বলতে expression- ভীষণ ভালো লাগে আমাদের। এক্সপ্রেশন এই কারণে এটা কি মানিয়ে নেয়া? বলতে আমি তো বিশ্বাস করি যে পৃথিবীতে যদি যাররা পরিমাণ স্বর্গ থেকে কোনো কিছু নেমে আসে সেটার নাম ভালোবাসা। সেই ভালোবাসার গুরু সাচ এ বিগ থিং, এটার আশপাশেও আমি নাই। আমি অসম্ভব মানুষ হিসেবে কলুষিত, আমি প্রচন্ড রকমের শর্ট টেম্পার্ড। কালকে বাসা ব্যাক করার সময় রীতিমতো ট্রাকালার সাথে আমার গাড়ির ওই যে যুদ্ধ চলে না এরকম চলছে, ও জিতে গেছে, আমাকে লাস্টে একটা বাড়ি মেরে দিয়ে বাড়ায় গেছে। তখন দেখতেছে যে আমার সামনের আচ্ছা। লাইটের একটা অংশ চটায় ফেলছে, জিতছে কিন্তু ফাইনালি ও। কিন্তু আর রুট আমি বদলায় ফেলছি। আহারে। ও আর্মি স্টেডিয়াম দিয়ে সোজা যাবে, আমার ভয়ে তখন রুট চেঞ্জ করে আবার কাকলির দিকে টার্ন করেছে। তো এই আসলে মানুষটা কেমনে লাভ গুরু হয়? হ্যাঁ, আসলে আমরা আমাকে জাতিগতভাবে যদি আমরা কেউ দেখতো এই সময়, আসলে এই লোকটাকে আমরা সম্মান করি লাভ গুরুর ব্যানারে, এ তো একবারে রাস্তার কিসের চাইতে অদম। মানে এত- জাতিগতভাবে আমরা আসলে একটু তো দুর্ভাগা। আমি এত খারাপ একজন মানুষ, এত কলুষিত একজন মানুষ, আরো উদাহরণ দিতে পারি বাজে বাজে, if you permit। আমি এখানে আমাকে বলতে বাড়ি চাই- যাইতে হবে আবার। এখন আপনি আরেকটু তাল দিলে আমি বলে দেবো সব। না, বিশেষ দ্রষ্টব্য। বাড়িতে ঢুকতে পারবো কিনা জানি না, হ্যাঁ, but বলে দেন। আমার পার্সোনালিটি অসম্ভব রকমের, মানে কি বলবো, পলিউটেড। কিন্তু এটা ঠিক যে আমি যত্ন করে মানুষকে কথা শুনতে পারি। কসম আল্লাহর, অনেক যত্ন করে বুকের মধ্যে Very মানুষের good listener. কথাগুলোকে ধারণ করতে পারি। আল্লাহকে হাজিরে নাজির জেনে বলতেছি যে 17-18 বছরে যখনই হেডফোন কানে দিয়েছি স্টুডিওতে বসে, আমার কাছে সত্যি আপনার মেঘনার বলা প্রার্থনার মতো মনে হয় এই হেডফোনটাকে। কসম খোদার, কলিজারকে যেভাবে প্লেটে করে হাজির করতে হয় সেভাবে মানুষের সামনে আমার ভিতরে যা কাজ করে সেটা আমি প্রকাশ করি। আহা, আহা। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে মানুষের পক্ষে কথা বলার জন্য মাইক্রোফোনের সাথে আমি প্রেম করি। তখন কোনোদিন কোনো কথা, কোনো স্ক্রিপ্ট সাজানোর চেষ্টা করিনি, কোনোদিন কোনো গেস্টের সাথে 1 মিনিট আগেও কথা বলিনি। বাট যখন এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এক ব্লেসিং দিয়ে পলিউটেড পার্সোনালিটির মানুষটাকে আল্লাহ এমনভাবে দিশা দেখিয়েছেন যে মানুষের ভালোবাসার কারণ আমি হয়েছি। তখন মনে হয় আমি যাই হই না কেন, এটা আল্লাহর ফায়সালা যে মানুষের কিছু মনের মধ্যে লাভগুরু নামটা উদ্বেলিত হবে। কিছু মানুষ লাভগুরু এই ব্যানারের কারণে, লাভগুরু এই ওয়ার্ডের কারণে বা এই ক্যারেক্টারিস্টিক্সের কারণে কিছু মানুষের উপকার ঘটবে। কিছু মানুষের তো ভেঙে যাচ্ছে, বহু সম্পর্ক জোড়া লেগেছে এই স্টুডিওতে, দুইজন আলাদাভাবে এসেছে আবার একসাথে হয়ে চলে গেছে। তো এটা তো দোষের কিছু না যদি এমন কিছু ক্যারিজমা ঘটে যায়। না, তখন দোষের মনে কিছু হয়, না। তখন আমার মনে হয় যে নিয়া দিস নাম অ্যাকচুয়ালি সুট উইথ মি, দিস নাম আই ডিজার্ভ ইট। এবং আমি তখন ইন সাম এক্সটেন্ট একটু কোনাতে গিয়ে ফাঁকে বাথরুমে গিয়ে গর্ববোধ করি। মানে এখন কিন্তু আমরা দুর্ভাগ্য বুঝতে আসলে পারলাম বটে, আসলে। কিন্তু এটা দুর্ভাগ্য কোন সেন্সে জানেন? আমি যেমন প্রথমে বলেছি যে আমার কোনো ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড নেই, আমি ক্যামেরা চালাই, কত বড় দুর্ভাগ্য। পাস করছি পলিটিক্যাল সায়েন্সে, আমি চালাই ক্যামেরা, কত বড় দুর্ভাগা জাতি। আমার দ্বারা কি পাবে কারো না জাতি কারো বলেন? ফাইসালা থাকে এইটা সৈনিক ভাই। অদ্ভুত, একদম। অদ্ভুত। দ্যাটস ওয়াই তিনি ডিরেক্ট করে ওই জায়গাতে নিয়ে যান। এবং এই নামের ব্যানারে বা স্টুডিওর ব্যানারে আমি আপনাকে ছোট্ট দু একটা এক্সাম্পল দিয়ে রাখি। রানা প্লাজা ধসের সময় আমরা এই জায়গাতে বসে থেকে শুধু বলেছি রক্ত লাগবে। পাশের ওই জায়গাতে রক্ত কালেকশনের জায়গা হয়েছে, রক্ত দেওয়ার জন্য রীতিমতো মারামারি, 1000 ব্যাগের উপরে রক্ত কালেক্ট হয়ে পাঠায় দেওয়া হয়েছে রানা প্লাজা ধসের সময়। এটা এই connect এই করে, প্রোগ্রাম connect থেকে করে। এই প্রোগ্রাম থেকে একজন, আপনি যে ক্যান্সারের কথা যেহেতু বললেন, ক্যান্সার সার্ভাইভাল একজন রোগীর জন্য 1 কোটি টাকা পর্যন্ত কালেকশন হয়েছে। এই প্রোগ্রাম থেকে বছরের পর বছর ঈদে আর শীতে 30,000 35,000 পিস নতুন কাপড় ডেলিভারি হয়েছে। গোটা এই চ্যানেল পুরো যা দেখতেছেন এরিয়া, পুরো এরিয়াটা কাপড়ে পুরো সয়লাভ হয়ে যেত। এরকম হাজারো ঘটনার সাক্ষী হয়েছে এই ভালোবাসার বাংলাদেশ এবং এই লাভগুরুর ক্যানভাস। তখন মনে হয় যে না, আই ডিজার্ভ ইট।
মানুষ যদি কোনো কারণে পলিটিক্যাল পার্সোনালিটিকে ভালোবাসে, দোষের কিছু না। ভালোবাসার মধ্যে কোনো তো ভালোবাসার এক্সচেঞ্জ তো হচ্ছে, তো এই নামটা এভাবেই থাকুক, এই নামটা জিয়ে থাকুক, আমি হোক আর কেউ একজন হোক, এটা ক্যারি ফরওয়ার্ড করুক। আমরা গল্পে চলে যেতে চাই। আমি আসলেই জানতে চাচ্ছিলাম ওই জিনিসটা, আমি আর একটু কন্টিনিউটি করতেছি এই কারণে যে বৈবাহিক সম্পর্কগুলো কেন ওই ইনস্টিটিউশনাল ব্যাপারটা কেন যেন আলগা হয়ে যাচ্ছে দিন দিন। আপনার এসব গল্প শুনলে বা এসব কথা শুনলে মানুষের মধ্যে হয়তো ওই মানে কি বলবো, ওই প্রণোদনাটা হয়তো আসবে। তাই বা কিছুটা লেগে থাকা। বিষয়টা আমি জানি না, আমাকে হয়তো অনেকে বাজে বলবে, হয়তো আমি একদম কারো ভালো লাগবে, কারো ভালো নাও লাগতে পারে। Who cares? মেঘনাকে ডেফিনেটলি আপনার সাথে পরপারে তার দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এফোর্ট দুইজনের প্রশ্নে। এবং আপনার যখন ট্রান্সপ্লান্টেশন হয়, আমি জানি যে মেঘনার ছিল একদম ক্যারিজম্যাটিক এফোর্ট, তার যত্ন, তার ভালোবাসা, এগুলো তো ভুলবার না আপনার। দেখা হলে কি বলবেন? দেখা তো হবে, দ্যাটস ফর শিওর। কি বলবেন? দেখা হলে কোন জিনিসটা জানা হয়নি এখনো? দেখা হলে বলবো আই এম সরি, আমি হয়তো যতটুকু তোমার পরিচর্যা করার দরকার ছিল হয়তো আমি পারিনি। আমার কোনো ভুলের কারণে কি কোনো কিছু হয়ে গেল, এটা যদি হয়ে থাকে আমাকে মাফ করে দিও। এটা রেগুলার শোয়ার সময় বলি আমি। হাইপোথেটিক্যালি মেঘনা যদি আপনার সাথে দেখে, কি বলতে পারে আপনাকে? প্রথমে বাড়ি দরজা লাগিয়ে আসছো কিনা এরকম? না, মেঘনা আমাকে বলবে যে তোমার শরীর কেমন, এখন ভালো আছো, এখন কেমন লাগে তোমার, প্রায় জিজ্ঞাসা করতো। আফটার অপারেশন, বিফোর অপারেশন, বা শুটিং থেকে আসছি, আমি কি গরম পানি করে দিব, তখন তো গিজার টিজার ছিল না, বা নানা রকম। শনিক পরপার থেকে দেখি আমরা বিশ্বাস করি যে ওনারা নাকি সব দেখতে এবং শুনতে পান। যদি প্রিয়তম স্ত্রীকে নিয়ে কিছু বলতে মন চাই, কিছু বলার যা বলা হয়ে ওঠে না, আমরাও সাক্ষী হয়ে থাকি। ম্যাডাম সরি, আমি তোমাকে ধরে রাখতে পারলাম না। আল্লাহর দেওয়া তুমি আমার কাছে গিফট ছিলে। আই এম সো সরি, সো সরি। আমার দিক থেকে যদি কোনো ভুল হয় বা যদি কোনো অমনোযোগিতার কারণে যদি কোনো কিছু হয়ে থাকে, ফাইনালি আমাকে যে যা শাস্তি দেওয়ার দিও, ওটাই আমার প্রাপ্য। বারবার ওটাই আমার প্রাপ্য। এর বাইরে কিছু? এর বাইরে আর কিছু না। ভালোবাসা তো আর আমি কোনোদিন কাউকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি বলিই নাই। আমি যদি আপনাকে ভালোবাসি ভাই, আমি কেন বলবো আপনাকে যদি আমি ফিল না করাতে পারি যে আপনাকে আমি ভালোবাসি, কেমন ভালোবাসা? যার কারণে তো এই ভালোবাসার অধঃপতন। 33 পেয়েও পাস করে না এখন মানুষ। আমি আপনাকে ভালোবাসি, আমার কেন বলতে হবে? আমি যদি আপনাকে অর্জন করতে না পারি, তাহলে আমার কি যোগ্যতা আছে আপনাকে ভালোবাসবার? কোনো যোগ্যতাই নেই তো। ভালোবাসা তো একটা কোয়ালিটি, এতে তো টিকটকারদের না। ভালোবাসা ভিক্ষা মার, তুই না দিলে আরেকজনের ভালোবাসা ভিক্ষা মারতেছি, ছুঁড়ে মারতেছি, তা তো না। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনার কি মনে হয় যে ভালোবাসায় শো অফ করার ব্যাপার আছে, বা আপনাকে বোঝানোর জন্য তার অ্যাক্টিভিটিস খুবই জরুরি, বা আপনার কাছে কি মনে হয় এই ব্যাপার? সবার ক্ষেত্রে নয়, হয়তো সবার ক্ষেত্রে নয়। আসলে অন্য দৃষ্টি থাকতে হবে, একটা ভালোবাসার দৃষ্টি। আসলে কি করে বলবো, স্থেটিক মানে ডিরেকশন আছে প্রপার। হ্যাঁ, আল্লাহও কিন্তু কোরআন মাজিদে স্পষ্টত আসছে যে তোমার পার্টনারকে তুমি প্রয়োজনের কারণে সেই ধন্যবাদটা দাও। তোমরা যখন পরস্পরের হাত ধরো, একজন আরেকজনকে ভালোবাসো, তখন আমার রহমত তোমাদের উপর মানে বর্ষণ হতে থাকে। সো এই ডিরেকশন কিন্তু পরিষ্কারভাবে দেয়া আছে, অ্যাকনলেজ করতে হয়। অল স্ক্রিপ্টেড বাই দ্য গড। হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাকনলেজ করতে হয়, কারণ উনি তো এই সফটওয়্যার, এই ডিভাইস তৈরি করেছেন। উনি ভালো করে জানেন যে স্বামী স্ত্রীর আর এই জিনিসটা প্রয়োজন হয় কিনা। অনুষ্ঠান আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি, বাট অনেক ভারী হয়ে গেছে এনভায়রনমেন্ট। আসলে ইথার অনেক ভারী হয়ে গেছে। আমরা এখন চেঞ্জ করব। আমি কখনো মানে এভাবে কখনো কথা বলিও নি, আসিও নি। বিশেষ করে সৈনিক এই জায়গা থেকে বের না করতে পারলে বেচারার
আগামী কয়েকটা দিন হয়তো উলটপালট হয়ে যাবে। না আমি 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 আমার হবে না, আমি শুয়ে Sure? গেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমি আমি গত এই ফাঁকে রাত্রেও তিথির কাছ থেকে একটু আমি ঘুরে গত আসি। রাত্রেও তিথি? যেই রাত কাটিয়েছি গত রাত এবং আজকের দিনটা পর্যন্ত, এটাও অনেকে নিতেই পারবে না। আচ্ছা, আবার আসতেছি সৈনিকের কাছে। এই ফাঁকে একটু তিথির কাছে চলে আসি, কারণ অনেকে তিথিকে অ্যাপ্রিশিয়েট করতেছে আজকে তার শুনি। প্রথম শুরু হওয়ার জন্য। এক্স্যাক্টলি, আমার গান যে শুনবো অন একটা। এন্ড অফ বৃষ্টি হচ্ছে, আমি তার প্লিজ fan। কিছু একটা দারুণ। আচ্ছা, আমি ওনার ছোট স্ট্যান্ড ফ্যান। হ্যাঁ, আমিও আমি পাক ফ্যান। ওকে, আই এম ফ্ল্যাটার্ড, থ্যাংক ইউ। আর কি গান গাইবো, বৃষ্টি হচ্ছে যেহেতু। বৃষ্টির গান। আমি নজরুল সঙ্গীত গাইতে পারি, যেহেতু আসছে আমাদের সময়, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জয়ন্তী গিয়েছে, নজরুল জন্ম জয়ন্তী আসছে। আমরা গাইতেই পারি, নজরুলের গানই আমি গাওয়ার চেষ্টা করছি। বরষা এলো, বরষা বরষা ও এলো, বরষা অঝোর ধারায় জল ঝড়ো ঝরি অবিরল, নঝোর ধারায় জল ঝড়ো ঝরি অবিরল, ধূসর নিরস ধরা হলো সরসা, বরষা ও এলো, বরষা বরষা ও এলো, বরষা। থ্যাংক ইউ। क्या बात, বিউটিফুল। বাইরে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, আমি একটা গান গাই। হ্যাঁ প্লিজ প্লিজ। কত মানে বেহায়া। ওদের দুজনের খুব গান পেয়েছে এখন, মানুষের যেমন ক্ষুধা পায় এরকম গান পেয়েছে। বাট তিথি, কি টোনালিটি তোর, ভয়েস টোনালিটি, বিউটিফুল, ভয়েসের যে টেক্সচার। শ্রুতি মধুর। ওকে, মানে বৃষ্টির তো একটা ব্যাপার আছে, বাইরে বৃষ্টি হচ্ছে। আবার খবরদারি গান গান, আমি কিন্তু 3 দিন ধরে কাঁদবো আর ছোট্ট একটা মিষ্টি হাঁটা টেকনা কোনায় পড়ে থাকবো। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। আমি আমার গান গাই। মানে এখানে আচ্ছা, মজার এদিকে বিষয়, আমি আজ পর্যন্ত আমার গান ছাড়া কোথাও কোনো আমার গান Okay, যাই, গাইনি। যাই। বৃষ্টির গান কি? বৃষ্টির গান আমার যাই। সেকেন্ড সলো অ্যালবামে। আমরা কিন্তু একটু হালকা হওয়ার চেষ্টা করতেছি, কারণ হ্যাঁ। ওনার অনেকটা যে বেশি। অবস্থা অনেকেই কাছ থেকে দেখেননি, আমরা দেখতেছি তাই বুঝি। যেভাবে শেক করতেছে, যেভাবে তার ফেশিয়াল এক্সপ্রেশন দেখতেছি, আমি রীতিমতো ভয় পাচ্ছিলাম যে আমরা তো- হ্যালোসিনেশনের মতো বেগনার সাথে যে কানেক্টিভিটি আবার তৈরি হচ্ছে কথা বলতে বলতে, বেচারার কোনো সমস্যা নাই। এবং শারীরিকভাবে না, এটা তো অলরেডি শুনছেনই আপনারা, I'm so 2 দফায় তাকে ট্রান্সপ্লান্টেশনের ভিতর দিয়ে যেতে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা আমাদের সৈনিক বহুদিন ভালো থাকুক, এবং সুস্থ থাকুন। অ্যাটলিস্ট কলহ এবং কলরবের জন্য ভালো তাকে থাকতেই হবে। যাচ্ছে আমার গানে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, আমার সেকেন্ড সলো অ্যালবামের একটা গান আছে, উনি বৃষ্টির গান গাইলেন, চমৎকার। আমারও একটু লো হলো যে গানটার একটা মানে মানুষের আলাদা ক্ষুধা পায়, দর্শক শ্রোতা সৈনিকেরও আছে। গান পেয়েছে আর কি। আচ্ছা, আমার সেকেন্ড সলো অ্যালবামের গান এটা। ওই সেকেন্ড সলো অ্যালবামের নাম হচ্ছে ঘুমের পর মেঘ। তুমি আমার ঘুম, আমার ফার্স্ট অ্যালবাম, সেটার গান হচ্ছে তুমি আমার ঘুম। আর সেকেন্ড সলো অ্যালবাম হচ্ছে ঘুমের পর মেঘ। আচ্ছা, তো এই মেঘ নিয়ে বৃষ্টির একটা গান। গানটা দেবাশিস কাকুনের লেখা, আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটির টিচার, আর সুর করেছেন বাপ্পা মজুমদার। বাহ। আর গাওয়ার চেষ্টা করেছি আমি, খুবই টাফ। কেমন করে বৃষ্টি বানাও মেঘ, আমি তোমার জলে ভাসি, ঝোড়ো বাতাস খালি গায়ে মেখে থাকি তোমার পাশাপাশি। কেমন করে বৃষ্টি বানাও মেঘ, আমি তোমার জলে ভাসি, তুমি চোখ বুজে থাকো, বৃষ্টি ধরে রাখো, আমার তবু কোনো কালে হয় না ছোঁয়া তোমায়। তুমি চোখ বুজে থাকো, বৃষ্টি ধরে রাখো, আমার তবু কোনো কালে হয় না ছোঁয়া তোমায়।
তোমার আঁচল জুড়ে জল, আমার উঠোনে বাজে মল, ইচ্ছে করে আঁচল ধরে দেখি, থাকি তোমার পাশাপাশি, কেমন করে বৃষ্টি বানাও মেঘ, আমি তোমার জলে ভাসি। বাহ, খালি গলে অনেকদিন আজব, আমি মজা দুই পাশ থেকে গান শুনতেছি সরি, এবং গান অনেক সময় নিয়ে নিচ্ছি। শুনতে শুনতে ভাবতেছি যে আমরা কি করলাম লাইফে। বাট এটা ঠিক যে যেভাবে তাদের বৃষ্টির কথা বলতেছে, এক এক বাটি যদি জ্যোৎস্না আর এক পশলা বৃষ্টি পাওয়া যায়, দুনিয়াতে আর সত্যি কিছু লাগে না। তাহলে আর প্রিয় মানুষ। তাহলে মিষ্টি পানের সঙ্গে মেখে খেয়ে ফেলতাম। একদমই তাই, বিউটিফুল। একদমই তাই। আমরা আছি ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4 এর ক্যানভাসে। যারা এখন এই মুহূর্তে দেখছো, প্লিজ শেয়ার করো। শেয়ার করাটা কোনোভাবেই যেন কমে না যায়। গত সপ্তাহে শেয়ার ছিল অবিশ্বাস্য রকমের, দেখে আমি খুব অবাক হয়েছি। আমার বিশ্বাস যে এই কথাগুলো সবাই শুনবে, মনোযোগ দিয়ে ওইটার এক্সিকিউশন করবে। তারা তো চায় যে ভালোবাসার বাংলাদেশে গুরুতে শাম আসুক, আর যদি নাও চায় আমি কিন্তু গোলাপ সমাজের সামনে মাইক নিয়ে বসে যাব। সো ওই নহবত যেন না আসে, এই জন্য উচিত বেশি বেশি শেয়ার এবং এঙ্গেজমেন্ট, যাতে করে ঢাকা এফএম কর্তৃপক্ষ আমাকে ধাক্কা দিয়ে বের করার প্রয়োজন না মনে করে। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে যাচ্ছি। আমরা আলহামদুলিল্লাহ, জানি না এটা পসিবল হবে কিনা, ফাইনালি পসিবল হবে কিনা। একটা কোনো কমন একটা গান, মানে খুব লোভ পাচ্ছে, খুবই লোভ হচ্ছে দুইজনের ডুয়েটে। এটা তো কেউ কারোর সাথে দেখাও হয়নি, কখনো হয়তো প্ল্যানও করেনি। এবং ইনফ্যাক্ট আজকেই কিন্তু এত বছরে সৈনিক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে এটা কি প্রথম। সম্ভব? আজকে প্রথম দেখা হয়েছে আজকে ওনার আমাদের সঙ্গে। প্রথম জানি, দেখা but হয়েছে। উনি অনেক ভালো গান করে, আমি ওনার ফ্যান। দুইজনে কি এখন ডুয়েট একটা সম্ভব? অল্প কিছু কোনো পরিচিত কোনো গান? তার আগে আমি একটু বিদায় নিয়ে নেই। মানে গান করতে করতে বিদায় নিতে হয়? হ্যাঁ, গান করতে করতে বিদায় নিতে হয়। আচ্ছা, তার আগে আমি বিদায় নিই। Okay. তারপর লাস্টে তাহলে তোমরা এই ফাঁকে একটু প্ল্যান করে ফেলো কোন গান। শিওর। প্ল্যান ডান। ও বাই দ্য ওয়ে, এরা কিন্তু জানি না। প্রথম দেখা হয়েছে, এরা জানেও না যে আমি কোনটা গাইবো আল্লাহই জানে। এরকম রিকোয়েস্ট করে বসবো, এরা প্রস্তুত না। তারপরও আমি আশা করতেছি এবং ভরসা পাচ্ছি যে ধরনের পোড়খা আর্টিস্ট যেহেতু এরা পারবে। অনুষ্ঠান শেষের দিকে অসম্ভব কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি সৈনিককে। সৈনিক একদম মানে হি ইজ বেসিক্যালি দ্য ওয়ান ম্যান আর্মি, এবং ভালোবাসা বাংলাদেশ এবং ঢাকা FM 90.4 তার এই ইনক্লুশনের কথা, তার এই আজকের উপস্থিতির কথা অসম্ভব সযত্নে ঢাকা FM এর আর্কাইভে তার এই স্টোরিটার আমরা যত্ন করে রাখবো। এবং ঢাকা FM 90.4 এর ফ্রিকোয়েন্সি আজকে সত্যি ব্লেসড তার এসব ডেলিভারির জন্য। স্রোতের বিপরীতে কেমনে সাঁতার কাটতে হয়, যারা অল্পতেই দড়ি খুঁজে বেড়ান যে ফ্যানে ঝুলে যাব, বা ইঁদুর মারা বিষ খুঁজেন অল্প কষ্টে, একটু দেখেন যে কত কষ্ট পেলে একটা মানুষের গায়ের রক্তের রং নীল হয়ে যায়, তারপরে মানুষটা সিধা হয়ে থাকে তার সন্তানের জন্য, তার কোলাহল এবং কলরবের জন্য, এবং তার জান, তার কলিজার টুকরা ভালোবাসার মানুষ মেঘনার জন্য তাকে বাঁচতে হবে জীবনের শেষ দিন পর্যন্ত। এই ফাইটিং স্পিরিট কয়জন মানুষের চোখে থাকে দেখে। 8 বছর যুদ্ধ করেছে তার প্রিয়তমা স্ত্রী, প্রতিটা মুহূর্তে পায়ে পায়ে পা ফেলেছে। তার স্বপ্নের চাইতেও বড় স্বপ্ন ক্যামেরা, যে ক্যামেরাকে পাওয়ার জন্য মানুষের সবচেয়ে বড় ডেস্টিনেশন সে ফ্ল্যাট বিক্রি করতেও দ্বিধান্বিত হয়নি। জীবনের সমস্ত কিছু, জীবনের নিঃশ্বাসটা পর্যন্ত গ্যাম্বলিং করেছে তার প্রোডাকশন হাউস দাঁড় করানোর জন্য। সেই ছেলেটা 1 সেকেন্ড চিন্তা করেনি প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন সার্ভাইভ করবে, বছর খানিকের উপরে দীর্ঘতম সময় মুম্বাইয়ের মতো এক্সপেন্সিভ সিটিতে থাকতে হয়েছে, তখন 1 সেকেন্ড সময় নেয়নি প্রিয়তমাকে বাঁচানোর জন্য। এবং এখন যখন রিকল করার কথা বলতেছে, ঘুরে ফিরে একটা কথাই বলতেছে, আরো মনে হয় কিছু করতে পারতাম, তাহলে আর 2টা দিন একসাথে থাকতে পারতাম, আমার মনে হয় আরো কিছু করার ছিল, তারও 2টা বিকাল একসাথে দেখতে পারতাম, আমার মনে হয় আরো কিছু করার ছিল, তাহলে হয়তো কোনো এক খাখা দুপুরে আমরা দুজনের দিকে তাকিয়ে সেটাকে বিকাল হতে দেখতাম। এরকম ভালোবাসা, এরকম মহব্বত, এরকম এশক, এরকম প্রেমের দেখা খুব কম পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের মানুষের প্রোডাকশন বেশি বেশি করে এই পৃথিবীতে পাঠাক। যে পরিমাণ অস্থিরতা, যে পরিমাণ নোংরামি আর ভালোবাসার নামে যে স্বেচ্ছাচারিতা চলতেছে, সেটা এই ভালোবাসা নামক শব্দটাকে একদিন কলুষিত করে ফেলবে। এই মানুষগুলো ভালো থাকুক, এই মানুষগুলো অনেক ভালো থাকুক। ও যখন কথা বলতেছিল ওর ফেসিয়াল ভালোবাসি, লাভ করে এতে কৃতজ্ঞ থাকবে এরকম মানুষের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা থাকবে এই ধরনের মানুষ বেশি বেশি করে আসুক, এবং একজন মানুষের চোখের দিকে তাকিয়ে যে ভোর করে দেওয়া যায়, সে শিক্ষাটা আরেকবার দিয়ে যায় আমাদেরকে। বিদায় নিচ্ছি আজ অফিসিয়ালি আমি। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। শেষ লাইন যদি কিছু যোগ করতে চান সৈনিক, তারপর সরাসরি আমরা গানে যাব।
আসলে লাইনের উপরেই তো থাকতে হবে, এই লাইন ধরেতে চলে যেতে হবে, মাইলস টু গো। ফর্মালি ঢাকা এফএমকে অসংখ্য ধন্যবাদ, আমাকে ডেকেছে। এরকম আড্ডা হয় না আসলে। আমি খুব স্বতঃস্ফূর্তভাবে এসেছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি অন্তর থেকে। কিছু কথা বললাম, শেয়ার করলাম, ভালো লাগলো, সময়টা ভালো কাটলো। এবং আমার জন্য দোয়া করবেন সবাই। সৃষ্টিকর্তা তো নির্ধারণ করেই রেখেছেন, তিনি উত্তম প্রতিদানকারী। নিশ্চয়ই আমাদের সকলের জন্য তিনি উত্তম কোনো কিছু ব্যবস্থা করে রেখেছেন। না হলে আমরা এত কষ্ট সহ্য করবার পরেও, ইলেকট্রিসিটি না থাকার পরেও আশায় থাকি ইলেকট্রিসিটি আসলেই বের হবো, চুলায় ভাতটা চড়াবো, অথবা ওয়াশিং মেশিনটা অন করবো। সো সবাই সকলের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমি তিথি আজকের মতো বিদায় নিচ্ছি এবং আপনারা দেখছিলেন এতক্ষণ ভালোবাসার বাংলাদেশ শুধুমাত্র ঢাকা এফএম 90.4-এ। এবং যারা যুক্ত হয়েছিলেন তাদেরকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ভালোবাসা। এবং দুইজন গুণী মানুষ ছিলেন আমার সাথে। লাভ গুরুকে তো আপনারা সবাই জানেন এবং আলাদাভাবে জানেন TW সৈনিক ভাইয়াকে। এবং আমাদের আজকের শোয়ের মাধ্যমে কিন্তু তার ভালোবাসা, তার জীবন দর্শন, তার কর্মজীবন সবকিছু সম্পর্কে কিন্তু আমরা জানলাম। আর শেষে আমরা যেটা শুনলাম, এরপরে তো আমি আরো কথা কি বলবো আমি জানি না। আমার কাছে ভালোবাসা মানে অপেক্ষা, আমার কাছে ভালোবাসা মানে শুধু ভালোবাসি এই কথা বলা না। আমার কাছে ভালোবাসা মানে পাশে থাকা, আমার 24 ঘন্টার খবর নেওয়া, আমি ঠিকভাবে বাসায় পৌঁছেছি কিনা সেটা জানতে চাওয়া। আমার কাছে ভালোবাসা এমন। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আর গান আমরা কমন গান খোঁজার থেকে ভাইয়ার গানটাই যদি আমরা আসলে শেষে গাইতে গাইতে চলে যাই, আমার মনে হয় সেটা ভালো হয়। ওটা তো গিয়েছি একবার, কেন আমি কি বিপদে ফেলে দিব? না, আমি চট করে যদি একটা লাইন ধরে ফেলি। আপনি শুরু করেন। আপনি অনেক ভালো গান করেন। তুমি আমার একটু চাওয়া, অনেকখানি পাওয়া, তুমি আমার খর রোদে মিষ্টি হিমেল হাওয়া, তুমি আমার হৃদয়ে বালুকা বেলা, তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারাদিন মা, তুমি আমার সারা বেলা, তুমি আমার প্রথম সকাল। Thank you so much.